আজকের এই স্পেশাল বিশ্লেষণে আমরা তিস্তা নদী বিতর্কের একদম গভীরে ডুব দিতে যাচ্ছি। খবরের কাগজের প্রতিদিনকার রাজনৈতিক শিরোনাম তো আমরা সবাই দেখি, তাই না? কিন্তু আজ আমাদের লক্ষ্য হল সেই রাজনীতির চাদরটা সরিয়ে এই নদীকে ঘিরে থাকা আসল কাঠামোগত আর পরিবেশগত চ্যালেঞ্জগুলোকে একেবারে চোখের সামনে তুলে ধরা। বছরের পর বছর ধরে একটা ন্যারেটিভ কিন্তু খুব শক্তভাবে প্রতিষ্ঠিত, আর তা হল তিস্তার পানি চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, একবার ভাবা যাক, পুরো বিষয়টা কি সত্যি এত সহজ, নাকি পর্দার আড়ালে আরও অনেক কিছু লুকিয়ে আছে? পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে চলুন আজকের আলোচ্য বিষয়গুলো এক নজরে দেখে নিই। প্রথমে আমরা দেখব রাজনৈতিক ভিটো, এরপর নদীর ভূগোল ও জলবিজ্ঞান, তারপর ২০১১ সালে চুক্তির পতন, ৪ নম্বরে পরিবেশবিদ্যা ও অভ্যন্তরীণ অব্যবস্থাপনা, এবং সবশেষে জলবায়ু পরিবর্তন ও এর সম্ভাব্য সমাধান। তো চলুন আমাদের প্রথম পয়েন্ট মানে রাজনৈতিক ভেটো দিয়ে শুরু করা যাক। এখানে একটা দারুণ মজার ব্যাপার লক্ষ্য করার মতো। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র কিন্তু ২০২৬ সালের মধ্যে পুরোপুরি বদলে যাওয়ার একটা পূর্বাভাস রয়েছে। ২০১১ সালে যেখানে তৃণমূল কংগ্রেস চুক্তির তীব্র বিরোধিতা করেছিল, সেখানে ২০২৬ সালে যদি কেন্দ্রে এবং রাজ্যে একই দল ক্ষমতায় আসে, তাহলে কেন্দ্র আর রাজ্যের মধ্যে কিন্তু একটা অভাবনীয় সমন্বয় তৈরি হতে পারে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, রাজনৈতিক এই ভেটো বা বাধা যদি সত্যি সরে যায়, তাহলেই কি একটা ন্যায্য চুক্তি গ্যারান্টেড? আসলে বিষয়টা এত সোজা নয়। রাজনৈতিক রোডব্লক সরিয়ে দিলেই তো আর ম্যাজিকের মতো নদীতে পানি চলে আসবে না, তাই না? আর ঠিক এই কারণেই আমাদের দ্বিতীয় পয়েন্টে যেতে হবে, নদীর নিজস্ব ভূগোল এবং জলবিজ্ঞান। এই তথ্যটার দিকে একটু মনোযোগ দেওয়া যাক। সিকিমের হিমবাহ থেকে জন্ম নেয়া ৪১৪ কিলোমিটার দীর্ঘ এই তিস্তা নদীর ৩০৫ কিলোমিটারই পড়েছে ভারতে, আর বাংলাদেশে মাত্র ১১৫ কিলোমিটার। এই ভৌগোলিক বিভাজনটাই কিন্তু একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কেন ভাটির দিকের পানি প্রবাহ শতভাগ উজানের ব্যবস্থাপনার উপর নির্ভরশীল। এই সংখ্যার দিকে তাকালেই আসল ধাক্কাটা লাগে। ঐতিহাসিকভাবে শীতকালে যেখানে ৮,০০০ কিউসেক পর্যন্ত পানি থাকত, তা এখন অবিশ্বাস্যভাবে ৫০০ কিউসেকেরও নিচে নেমে এসেছে। আর বিশ্বাস করুন, এটা স্রেফ জলবায়ু পরিবর্তনের ফল নয়, এটা একটা ভয়ঙ্কর কাঠামোগত বাস্তবতা। মূলত ভারতের গজলডোবা ব্যারাজই এই পুরো প্রবাহটা নিয়ন্ত্রণ করছে। সোজা কথায় বলতে গেলে, ব্যারাজ থেকে সেচের জন্য পানি সরিয়ে নেওয়ার পর বাংলাদেশের ডালিয়া পয়েন্টে যেটুকু পানি এসে পৌঁছায়, তার প্রায় পুরোটাই হল পুনরুৎপাদিত বা রিজেনারেটেড প্রবাহ। নদীর নিজস্ব অরিজিনাল স্রোত বলতে যা বোঝায়, তা কিন্তু আর থাকছে না। এবার চলুন আমাদের ৩ নম্বর পয়েন্টে যাই, ২০১১ সালের সেই বিখ্যাত চুক্তির পতন। দেখা যাক কিভাবে এই পুরো ব্যাপারটা কূটনৈতিক ইতিহাসের সাথে জড়িয়ে আছে। এবার এই টাইমলাইনের দিকে চোখ রাখা যাক। দশকের পর দশক ধরে চলা কূটনীতিক প্রচেষ্টার একটা দারুণ চিত্র ফুটে উঠেছে এখানে। ১৯৭২ সালে যৌথ নদী কমিশন গঠন, আর ১৯৯৬ সালে গঙ্গা চুক্তির বিরাট সাফল্যের পর সবাই ভেবেছিল তিস্তার জটও খুলতে যাচ্ছে। কিন্তু ২০১১ সালে এসে একদম ফিনিশিং লাইনে কিভাবে যেন সবকিছু একেবারে মুখ থুবড়ে পড়ল। হঠাৎ করে সব বাতিল হয়ে যাওয়ার ঠিক আগে ২০১১ সালের সেই প্রায় চূড়ান্ত চুক্তিতে আসলে কি ছিল? এই চারটিতে একটা স্পষ্ট চিত্র দেখা যাচ্ছে। ভারতের জন্য ৪২.৫% আর বাংলাদেশের জন্য ৩৭.৩% পানি বরাদ্দের প্রস্তাব ছিল টেবিলে, আর নদীর নাব্যতার জন্য বাকি ২০% একদম আনটাচড বা অবন্টিত রাখার কথা ছিল। চুক্তিটা যে বাতিল হল, তার পেছনে তৎকালীন পশ্চিমবঙ্গ নেতৃত্বের মূলত এই ৪টি সুনির্দিষ্ট আপত্তি কাজ করেছিল। এর মধ্যে যেমন ছিল আঞ্চলিক ভোট ব্যাংকের শক্ত রাজনীতি, তেমনি ছিল উত্তরবঙ্গের কৃষির বাস্তব চাহিদা, প্রকৃত পানির সংকট এবং অবশ্যই কেন্দ্র আর রাজ্যের মধ্যকার চরম রাজনৈতিক দ্বন্দ্ব। ধরুন পুরনো রাজনৈতিক নেতৃত্ব বিদায় নিল, তারপরও কি স্বস্তি আছে? ভারতের এই নতুন ন্যাশনাল রিভার ইন্টারলিঙ্কিং প্রজেক্ট বা নদী সংযোগ প্রকল্পটি কিন্তু একটা বিশাল কৌশলগত ঝুঁকির জন্ম দিচ্ছে। উদ্বৃত্ত নদী থেকে ঘাটতি এলাকায় পানি সরিয়ে নেওয়ার এই পরিকল্পনার কারণে ভবিষ্যতে তিস্তা থেকে উজানে আরও বেশি পানি সরিয়ে নেওয়া হবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। এবার আসা যাক ৪ নম্বর পয়েন্টে, পরিবেশবিদ্যা এবং অভ্যন্তরীণ অব্যবস্থাপনা। কারণ আমাদের শুধু সীমান্তের ওপারে আঙুল তুললেই তো হবে না, নদীর নিজের স্বাস্থ্যের দিকেও তাকাতে হবে। এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটা হল ইকোলজিক্যাল ফ্লো বা পরিবেশগত প্রবাহ। ভবিষ্যতের যে কোনো চুক্তিতে এটা মাথায় রাখতেই হবে, কারণ মনে রাখতে হবে, একটা নদী তো আর স্রেফ কৃষিকাজের জন্য বিছানো কোনো পাইপলাইন নয়, এটা একটা জ্যান্ত বাস্তুতন্ত্র। একে বাঁচিয়ে রাখতে হলে ন্যূনতম একটা পানির প্রবাহ থাকতেই হবে, না হলে পলি জমে পুরো নদীটাই মারা পড়বে।
সত্যি বলতে কি, উজানে পানি সরিয়ে নেওয়াটা একটা মারাত্মক সমস্যা ঠিকই, কিন্তু তথ্যসূত্র পরিষ্কারভাবে দেখাচ্ছে যে বাংলাদেশের ভেতরের অব্যবস্থাপনাও কোনো অংশে কম দায়ী নয়। তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের অদক্ষতা, যত্রতত্র অবৈধ বালু উত্তোলন আর ঠিকমতো ড্রেজিং না করার কারণে নদীর নাব্যতা কিন্তু ভেতর থেকেই ধুকে ধুকে মরছে। তাহলে এই পুরো পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? এটাই আমাদের শেষ পয়েন্ট, জলবায়ু পরিবর্তন এবং সমাধান। সমাধানের প্রথম ও প্রধান ধাপই হল একটা আস্থার জায়গা তৈরি করা, আর সেটা করা সম্ভব একটি যৌথ হাইড্রোলজিক্যাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে। কারণ লজিকটা খুব সিম্পল, যেই জিনিসটা দুই পক্ষ মিলে বিশ্বাসযোগ্যভাবে মাপতেই পারা যায় না, সেটা সুষ্ঠুভাবে ভাগ করা কিভাবে সম্ভব? তাই স্বচ্ছ ডেটা শেয়ারিং এখানে একদম অপরিহার্য। আর আন্তর্জাতিক আইনের এই নীতিটা একটু খেয়াল করুন, নো সিগনিফিক্যান্ট হার্ম বা উল্লেখযোগ্য কোনো ক্ষতি নয়। ভবিষ্যতের যে কোনো আলোচনা এই নীতির উপর ভিত্তি করেই হওয়া উচিত, অর্থাৎ পানির ব্যবহার হবে ঠিকই, কিন্তু ভাটির দিকে যেন এর কারণে কোনো ধ্বংসাত্মক প্রভাব না পড়ে সেটা সবার আগে নিশ্চিত করতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের এই রুক্ষ বাস্তবতাও আমাদের মেনে নিতে হবে। হিমালয়ের যে হিমবাহগুলো এই নদীকে বাঁচিয়ে রেখেছে, সেগুলো এখন মারাত্মক দ্রুত গতিতে গলছে। তার উপর বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। এই অবস্থায় দাঁড়িয়ে কয়েক দশকের পুরনো প্রবাহের তথ্যের ওপর ভরসা করে বসে থাকাটা আক্ষরিক অর্থেই বোকামি। আমাদের অবশ্যই একটি জলবায়ু সংবেদনশীল নতুন চুক্তি দরকার। দিন শেষে তিস্তার জন্য একটা বিজ্ঞানসম্মত আর টেকসই সমাধান বের করা গেলে তা পুরো দক্ষিণ এশিয়ার জন্যই পানি বন্টনের একটা দারুণ মডেল হয়ে উঠতে পারে। কিন্তু যদি ব্যর্থতা অব্যাহত থাকে, তাহলে এই অতি গুরুত্বপূর্ণ জীবনরেখাটি স্রেফ শুকিয়ে কাঠ হয়ে যাবে আর রাজনৈতিক দড়ি টানাটানি চলতেই থাকবে। তাই যাওয়ার আগে এই প্রশ্নটাই রেখে যাচ্ছি, এই নদীর ভবিষ্যৎ কি চিরকাল রাজনীতির বেড়াজালেই আটকে থাকবে, নাকি একদিন সত্যি বিজ্ঞান আর ন্যায্যতার মুখ দেখবে? এই প্রশ্নটি আজ আমাদের সবার ভাবনার বিষয়।